সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনই প্রধান লক্ষ্য, বিমস্টেকে বললেন ডক্টর ইউনূস। জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিতের আশ্বাস। স্বৈরাচার পতনের পর 6 মাসে 750 কোটি টাকার বেশি জব্দ, সম্পত্তি ফ্রিজ 9,500 কোটি টাকার ওপর। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেড়েছে মামলা জট, চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা, ব্যবস্থাপনাকে দুষছেন আইনজ্ঞরা। ম্যানেজমেন্টগুলোকে কিছুটা চেঞ্জ করতে হবে এবং পাবলিক প্রসিকিউশন যে সার্ভিস, সেই পাবলিক প্রসিকিউশন সার্ভিসের যে কাজের ধরন সেখানে স্পিড আপ করা ছাড়া বিকল্প নেই। ঈদের ছুটিতে কমেছে ঢাকার বায়ু দূষণ, নির্মাণ বিধি মানা, ইটভাটা বন্ধ আর যানবাহন যৌক্তিক পর্যায়ে আনার পরামর্শ। ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরছেন কর্মজীবীরা, বিনোদন কেন্দ্রগুলোতে এখনো ভিড়, পাহাড় সমুদ্রে ভ্রমণ প্রেমীদের ঢল। গাজা ইসরায়েলি হামলায় আরো শতাধিক ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি ভঙ্গের পর নতুন বাস্তুচ্যুত প্রায় 3 লাখ। এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে চেলসি, টটেনহাম হটস্পারকে 1-0 গোলে হারিয়েছে আল ব্লুজরা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তব্যকালে তিনি একথা বলেন। জনগণের স্বার্থে দায়িত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে অর্পিত দায়িত্ব অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, সাধারণ জনগণ একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। বাংলাদেশের জনগণ তার ইতিহাসে এক নবজাগরণ প্রত্যক্ষ করেছে। সংস্কার প্রসঙ্গে সরকার প্রধান বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ও সদূর প্রসারী সংস্কার গ্রহণে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাই প্রধানমন্ত্রী ও সম্মেলনের চেয়ারপারসন পেতাংতান শিনওয়াত্রা, বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পান্ডে, বিমস্টেক সদস্য রাষ্ট্রের প্রধানরা। এর আগে থাই বিশিষ্টজনদের সঙ্গে সকালের নাস্তায় অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি আসিয়ানের সদস্যপদ অর্জনে তাদের সহযোগিতা চান। স্বৈরাচার পতনের পর গত 6 মাসে দেশের ভেতর পাওয়া 765 কোটি 75 লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন, আর সম্পত্তি ফ্রিজ করা হয়েছে 9,544 কোটি 50 লাখ টাকার বেশি। জব্দ করা সম্পদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সমূহ। ফজলা আদিত্যের রিপোর্টে বিস্তারিত। গত 15.5 বছর স্বৈরাচার আমলে ব্যাপক দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির তথ্য একের পর এক বেরিয়ে আসতে থাকে, যার মধ্যে অন্যতম শেখ পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অবৈধ সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক হিসাবের তথ্য। এমন বিষয়ে তদন্তে নামে দুদক আর্থিক অনিয়মের জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করেছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে 55টি কোর্ট আদেশে জব্দকৃত 765 কোটি 75 লাখ টাকার দেশীয় সম্পদের মধ্যে রয়েছে 191.80 একর জমি, 28টি বাড়ি, 38টি ফ্ল্যাট, গাড়িসহ কোম্পানি ও বাণিজ্যিক সংগঠন। 54টি কোর্ট আদেশে অবরুদ্ধ করা হয়েছে 1030টি ব্যাংক হিসাব, 9টি সঞ্চয়পত্র, 473 কোটি 95 লাখের বেশি শেয়ারের অর্থ, ডলার, ইউরো, নগদ অর্থসহ মোট 9,544 কোটি 50 লাখ টাকার সম্পদ। দেশের পাশাপাশি বিদেশে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পায় দুদক। এখন পর্যন্ত বিদেশে 23টি কোম্পানি, 582টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক, যার মূল্য 120 কোটি 44 লাখ টাকার বেশি। আর জব্দ করা বিদেশি ডলার, ইউরোর আর্থিক মূল্য 45 কোটি 16 লাখ 41,429 টাকা। দুদক মহাপরিচালক আক্তার হোসেন দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে জানান, দুদকে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দেশের জব্দকৃত সম্পদগুলো রাখা হয়েছে।
55টি কোর্ট আদেশের মাধ্যমে কুক্ষিত সম্পদের পরিমাণ দেশে হচ্ছে 765 কোটি টাকারও বেশি এবং অস্থাবর 55টি কোর্ট আদেশের মাধ্যমে অবরুদ্ধকৃত সম্পদের পরিমাণ হচ্ছে 9,544 কোটি টাকারও বেশি। আর বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়ে সেই সকল অবৈধ সম্পদ দেশে ফিরে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন। যেগুলি বিদেশে আমাদের যেই সম্পদের তথ্য আমাদের কাছে রয়েছে, আমরা বিজ্ঞ আদালত থেকে প্রাপ্ত আদেশগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়ে সেগুলি অবরুদ্ধ করা এবং সেগুলি দেশে ফেরত আনার বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। জব্দকৃত সম্পদসমূহ কিভাবে দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি স্বার্থে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো খতিয়ে দেখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালতে আরও বেড়েছে মামলার জট। দেশের আদালতে 2024 সালেই মামলার সংখ্যা বেড়েছে 2,17,000। দ্রুত নিষ্পত্তি না হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন বিচার প্রার্থীরা। বিচার বিভাগে রাজনীতি চলমান থাকার পাশাপাশি বিচারক সংকট ও মামলা ব্যবস্থাপনাকে দায়ী করছেন আইনজ্ঞরা। সাবিনা মজুমদারের রিপোর্ট। কারো কপালে ভাঁজ তো কারো কপালে চিন্তার ছাপ। ন্যায় বিচারের আশায় দিনের পর দিন এভাবেই আদালতে ঘুরছেন ভুক্তভোগীরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও মিলছে না কোনো সুরাহা। বেশিরভাগ মামলায় শুনানির দিনক্ষণ ঠিক হলেও তদন্তের ঘাটতি কিংবা সাক্ষীর অনুপস্থিতির কারণে নষ্ট হচ্ছে সময়। এভাবেই মামলা চলছে বছরের পর বছর। এতে জমে থাকা মামলার তালিকা হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। দেশের আদালতে একজন বিচারকের বিপরীতে মামলা জমেছে 96,444টি। ভারতে আনুমানিক 47,619 মামলার বিপরীতে একজন, পাকিস্তানে 50,000, অস্ট্রেলিয়ায় 24,300, যুক্তরাষ্ট্রে 10,000 এবং যুক্তরাজ্যে প্রতি 3,186টি মামলার বিপরীতে একজন বিচারক দায়িত্ব পালন করেন। এমন জটের পেছনে অযথা মামলা করার প্রবণতা এবং নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতাকে দায়ী করছেন আইনজ্ঞরা। এবার 5ই আগস্টের পরে হাজার হাজার মামলা হয়ে গেছে। এত মামলা তো হওয়ার কথা ছিল না। যেই ঘটনা হয়েছে ঘটনাগুলো নিয়ে মামলা। আমি এরকমও দেখেছি যে একটা ঘটনা নিয়ে 3-4টা মামলাও হয়েছে এবং একটা মামলায় 600-700 জন আসামি। নট দ্যাট, অ্যাকচুয়াল যারা কালপ্রিট, যারা ঘটনা করেছে, যদি পুলিশের গুলিতে মারা যায় পুলিশ আসামি হবে, যদি কোনো পাবলিকের গুলিতে মারা যায় সে আসামি হবে। কিন্তু সেখানে দেখা গেছে যে না, এক ঘটনা নিয়েই 3-4টা কেস হয়েছে। তো এটা ঠিক না। এগুলো তো মামলা জটের কারণ। এই জট কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগ ও মামলা ব্যবস্থাপনার ঢেলে সাজানোর পরামর্শ দেন আইনজীবীরা। ম্যানেজমেন্টগুলোকে কিছুটা চেঞ্জ করতে হবে এবং মামলা পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত পুরনো পদ্ধতি আমরা অনুসরণ করছি, যে দীর্ঘসূত্রিতা আছে, পিপিদের যে পাবলিক প্রসিকিউশন যে সার্ভিস, সেই পাবলিক প্রসিকিউশন সার্ভিসের যে কাজের ধরন সেখানে স্পিড আপ করা ছাড়া বিকল্প নেই। তদন্তের পর্যায়ে, বিচারের পর্যায়ে প্রসেসগুলোকে একটু কাট অফ করা, একটু বাধ্যতামূলক জায়গায় নিয়ে আসা, শেষ করতে হবে এবং সেটা তাদের সার্ভিস রেকর্ডের মধ্যে নিয়ে আসা বিচারকদের হচ্ছে কে কতটা মামলা নিষ্পত্তি করতে পারছে। সেই নিষ্পত্তিটা আবার যেন প্রতিযোগিতামূলক নিষ্পত্তি না হয়, ন্যায় বিচারের কথাটা তো এখানে মাথায় রাখতে হবে। দেশের বিচারিক আদালতে 2024 সালে বিচারাধীন মামলার সংখ্যা 2,17,000। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের পরই যোগ হয়েছে 1,35,000। সব মিলিয়ে সব আদালতে জমে থাকা মামলার সংখ্যা 45,16,600 ছাড়িয়েছে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রায় প্রতিদিনই বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকার নাম থাকলেও কিছুটা ব্যতিক্রম থাকে ঈদের ছুটিতে। এই ছুটিকে কেন্দ্র করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণা বলছে, ঢাকায় বায়ু দূষণের পরিমাণ কমেছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থান থেকে সরে গিয়ে এখন 7ম স্থানে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় দূষণ কমাতে হলে যানবাহনের পরিমাণ কমিয়ে যৌক্তিক সংখ্যায় নিয়ে আসতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। রাজধানী ঢাকা এখন ছুটিতে আছে, ঈদের ছুটিতে, তাই তার চিরচেনা যানজট আর নেই। ঘনবসতিতে জরাজীর্ণ এই শহর এখন দূষণ নামক আততায়ীর হাত থেকে মুক্তি পেয়ে মেতেছে প্রকৃতির সঙ্গে খোশ গল্পে।
চিরচেনা পথগুলো এখন মুলতবি রেখেছে গাড়ির হর্ন আর জ্যামের তর্কাতর্কি। নিরাপদ করে তুলেছে বাবা মায়ের সাথে শিশুদের বেড়ানোর গল্পটাও। পলিউশনটা অনেক কম। আগে তো দেখতাম যে বাংলাদেশ বিশ্বে 1 নাম্বার ছিল পলিউশন, এখন অনেক কম। এরকম হলে ভালোই লাগে আর কি। সবসময় বাচ্চাদের মুখে মাস্ক দিয়ে বাচ্চাদেরও কষ্ট হয়, তা আমাদেরও কষ্ট হয়। তো এইরকম হলে আল্লাহর রহমতে অনেক ভালো হবে। রাস্তা যে বানায় যে কাজগুলো এত দীর্ঘমেয়াদী হয়, এগুলো আরও আসলে মানে স্বল্পমেয়াদী দ্রুত রাস্তার কাজগুলো ঠিক করা উচিত। গবেষণা বলছে ঈদের ছুটির কারণে 26 মার্চ থেকে বায়ু দূষণের পরিমাণ কমতে শুরু করেছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের ঈদ কেন্দ্রিক গবেষণায় উঠে আসছে 26 মার্চ বায়ুমান সূচক ছিল AQI 200, আর তা কমতে কমতে গেল 2রা এপ্রিল এসে দাঁড়িয়েছে AQI 144-এ, যা গেল কয়েক বছর যাবত প্রায় প্রতিদিনই বিশ্বে বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকায় স্থান করে নেয় 7মে। গবেষণার তথ্য যাচাই করতে দেশ টিভির টিম বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের এক গবেষকের সাথে বায়ুমান পরীক্ষা করে। পরীক্ষায় মঙ্গলবারের বায়ুমান ধরা পড়ে 150, যা সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর, তবে সাধারণের জন্য তেমন ক্ষতির কারণ নেই। আমাদের AQI এখন বর্তমানে বায়ুমান আমরা দেখছি যে মধ্যম থেকে কম অস্বাস্থ্যকর, বা এটি কখনো কখনো সেনসিটিভ গ্রুপের জন্য এই বায়ুমানটি মোটামুটি বলা যায় যে সতর্কতামূলক থাকে। তারা মাস্ক ব্যবহার করলে হবে যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তারা। এছাড়া সাধারণ লোকদের জন্য মোটামুটি ভালো বায়ুমান বলা যেতে পারে। ঢাকার এই চিত্র পাল্টে যাবে ঈদের ছুটি শেষ হলেই। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের সংখ্যা কমিয়ে যৌক্তিক সংখ্যায় নিয়ে আসতে হবে, আর নির্মাণ বিধি মেনে করতে হবে নির্মাণ কাজ। যানবাহনের সংখ্যা কমলে বায়ু দূষণ কমে। এখন আমরা তো একদম যানবাহন শূন্য ঢাকা শহর করতে পারবো না, কিন্তু এটিকে এমন একটি সংখ্যায় যৌক্তিকভাবে নিয়ে আসা যাতে যানজটের অ্যাভয়েড করা যায়, তাহলে বায়ু দূষণ কমবে। সেই সাথে ইটভাটায় ইট পোড়ানো বন্ধ করে ব্লক ইট ব্যবহার করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে শহরের পুলেরহাট বাজারে বেনাপোল থেকে যশোরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী 4 জন গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল ও তার মেয়ে ঐশী মারা যায়। এ সময় পথচারী ওসমান আলী আহত হন। জানা যায়, রুবেল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শার্শায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরে আগুনে পুড়ে গেছে 19টি দোকান। বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারের সিটি সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। মাদারীপুর ফায়ার সার্ভিস জানায়, রাত 3:30টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 3.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে ছাই হয়ে যায় কাপড়, গার্মেন্টস, কসমেটিক্সের অন্তত 19টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। দোকান এটা আপনার গিয়ে কসমেটিকের দোকান, প্রায় চায়না মাল, ইন্ডিয়ান মালও আছে এখানে। অনেক আগের কিনা ছিল। আবার ঈদের মধ্যে সামরিক ক্যাশ টাকা ছিল। বিসমিল্লা কসমেটিক দোকানের নাম। আমার বড় ভাইয়ের নাম হলো স্বপন ব্যাপারী। কত টাকা ক্ষতি হয়েছে? প্রায় 25 লক্ষ টাকা। দোকানের নাম হচ্ছে চায়না ব্র্যান্ড হাউস। এখানে 10 থেকে 15 লাখ টাকার মাল ছিল। দোকান ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গণপরিবহনের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। তবে ভিন্ন চিত্র সিরাজগঞ্জে। ভোগান্তি ছাড়াই যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। আরো জানাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ ও শুভকুমার ঘোষ। প্রথমে যাচ্ছি টাঙ্গাইলে। অভিজিৎ, এই মুহূর্তে আপনি কোন বাস স্ট্যান্ডে রয়েছেন এবং সেখানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো
আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ডে এবং এই এলেঙ্গা বাস স্ট্যান্ডেও যারা যাত্রী রয়েছেন, যারা ঈদের শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, তারা বলছেন যে যেহেতু গণপরিবহনে তারা বাড়তি ভাড়া চাচ্ছে, যে কারণে তাদেরকে বাধ্য হয়ে এই বাড়তি ভাড়া দিয়ে তাদেরকে যেতে হচ্ছে কর্মস্থলে। এছাড়া এই টাঙ্গাইলের যে আঞ্চলিক যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে, যে এখান থেকে ঢাকা চলাচল করে যে গণপরিবহন, সেই গণপরিবহনগুলোতেও কিন্তু বাড়তি ভাড়া আদায় করছে। তবে এই বাড়তি ভাড়া বিষয়ে জানতে যোগাযোগ করেছিলাম জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে। তিনি ফোন রিসিভ না করায় এই বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। এছাড়া আপনি জানেন যে যেহেতু ঈদ শেষ, মানুষজন কর্মস্থলে ফিরতে শুরু করছে, এই কারণে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পরিবহনের সংখ্যা কিন্তু বাড়ছে। সকাল থেকে দেখতে পেয়েছি এই মহাসড়কটিতে গণপরিবহনের পাশাপাশি অন্যান্য যে ছোট ছোট পরিবহন রয়েছে সেই পরিবহনগুলো কিন্তু ঢাকার দিকে যাচ্ছে এবং চালকরা যেটি বলছেন যে যেহেতু এই মহাসড়কটিতে তারা যে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছেন এবং ঢাকায় যাওয়ার পরে তারা যখন এই আবারও সেই যাত্রী নেওয়ার জন্য আসেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে আসতে হচ্ছে, যে কারণে এই যে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা এই তার যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছে, এমনটি জানিয়েছে চালকরা। এবং এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, জানাবেন আপনার পশ্চিম অংশের মহাসড়কের সর্বশেষ। অভিজিৎ যেমনটা বলছিলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করে এবার কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, এবং সেই কর্মস্থলে ফিরতে মানুষের কিন্তু একটি চাপ রয়েছে সিরাজগঞ্জের মহাসড়কেও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাটিকুমরুল গোল চত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কে কিন্তু এখন যানবাহনের যথেষ্ট চাপ রয়েছে, যেটা গতকালকে বিকাল পর্যন্ত কিন্তু এই মহাসড়কটা ছিল অনেকটাই শান্ত। হাতে গোনা কিছু মানুষ কিন্তু কালকে পর্যন্ত কর্মস্থলে ফিরছিলেন, কিন্তু আজকে কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি খুব ভোর থেকে ব্যাপক পরিমাণের একটা মানুষ এবং যানবাহনের আনাগোনা বেড়েছে এই মহাসড়কে। সকাল থেকে আমরা দেখেছি, কাউন্টারগুলোতে কথা বলেছি এবং লোকাল যে বাস স্ট্যান্ড গুলো আছে সেই বাস স্ট্যান্ড গুলোতে আমরা ঘুরে ঘুরে দেখেছি। এখানে কিন্তু এখনো বেশিরভাগই যেগুলো নিম্ন আয়ের যে মানুষগুলো আছে এবং গার্মেন্টস কর্মী আছেন, তারাই কিন্তু এখন এই মুহূর্তে বেশি কর্মস্থলে ফিরছেন। তারা কিন্তু একদিকে যেমন স্বস্তি প্রকাশ করছেন এই সিরাজগঞ্জে ঈদ যাত্রা নিয়ে, মহাসড়কের যে এবার ঈদের যে যাত্রা ছিল ঘরে ফেরার এবং ঈদ পরবর্তী যে যাত্রা কর্মস্থলে ফেরার, এই কর্মস্থলে ফেরার এবং যাবার দুইটা যাত্রাই কিন্তু সুন্দর হচ্ছে। মহাসড়কে কোনো যানজট, ধীর গতি, কোনো ধরনের ভোগান্তি বা নিরাপত্তাহীনতার যে কোনো ব্যাপার এরকম কোনো কিছুই কিন্তু নেই। তারা এদিকে স্বস্তি প্রকাশ করলো, তারা কিন্তু আজকে সকাল থেকে একটু অভিযোগ করছেন যে লোকাল যে বাসগুলো আছে সেই বাসগুলোতে কিন্তু একটু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তারা বলছেন যে আসার সময় অনেকে হয়তো চন্দ্রা চৌরাস্তা বা গাজীপুর চৌরাস্তা থেকে 400 টাকা করে এসেছেন, সেই জায়গাতেই এখন ফিরতে তাদের কাছ থেকে 500 বা 600 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। এবং আপনি দেখছেন যে উত্তরবঙ্গের যে গাড়িগুলো আসছে সেই যানবাহনগুলো কিন্তু হাটিকুমরুল গোল চত্বর এলাকাতে এসে এখান থেকে যাত্রী তুলছেন, এবং এই সার্বিক অবস্থা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হাইওয়ে পুলিশ কিন্তু এখানে ওয়াচ টাওয়ার নির্মাণ করেছেন। তারা সবকিছুই পর্যালোচনা করছেন। আমরা একটু ঈদ পরবর্তী যাত্রা কেমন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এখানে দায়িত্বে থাকা সার্জেন্ট ইমরুল কায়েসের সঙ্গে। আপনি একটু জানাবেন যে এবার ঈদ পরবর্তী যাত্রা কেমন হচ্ছে এবং এই যাত্রা নির্বিঘ্ন করতে আপনারা এখনো কতটুকু প্রস্তুত আছেন? ধন্যবাদ আপনাকে। আমি আছি বগুড়া হাইওয়ে ডিভিশনের পক্ষ থেকে সার্জেন্ট ইমরুল। এখন লোকেশন হচ্ছে হাটিকুমরুল গোল চত্বর। তো আমি 6টা থেকে ডিউটি করতেছি। তো এর আগে যান চলাচল স্বাভাবিক ছিল প্রায়, কিন্তু হুট করে যান চলাচল একটু বেড়ে গেছে। আমরা আশা করতেছি বগুড়া হাইওয়ে ডিভিশনের পক্ষ থেকে যে যেভাবে স্বাচ্ছন্দ্যে মানুষ ঈদ করতে ঘরে ফিরছে, আবার স্বাচ্ছন্দ্যে ব্যাক করবে ঢাকাতে, এই আশাই করছি আমরা। ধন্যবাদ ইমরুল আপনাকে। উনি যেমনটা বলছিলেন, এবং আমরা আরেকটা বিষয় আপনাকে একটু অবগত করে রাখতে চাই যে যমুনা সেতু পশ্চিমের টোল প্লাজায় কিন্তু 9টা বুথ চালু আছে শুধু ঢাকাগামী, যেন কোনো যানজটের সৃষ্টি না হয়। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এ বিষয়ে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ দুপুর। ঈদের পঞ্চম দিনেও জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল 9টায় মূল ফটক খোলার পর থেকেই দর্শনার্থীদের আনাগোনায় পুরো চিড়িয়াখানা। ঢাকা সহ আশপাশের জেলা থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন তারা। বানর, হরিণ, পাখির খাঁচার পাশাপাশি শিশুরা বাড়তি ভিড় করেন বাঘ, সিংহের খাঁচার সামনে। বিভিন্ন প্রজাতির প্রাণীর সঙ্গে পরিচিত হয়ে খুশি শিশুরা।
অনেকেই আবার মৃদু কণ্ঠে ডাকেন নিজের পছন্দের প্রাণীকে। ঈদের ছুটিতে সন্তানদের বাড়তি আনন্দ যোগ করতে এখানে আসা বলে জানান অভিভাবকরা। বাচ্চাকে নিয়ে আসছি, তো ঈদের তুলনায় আজকে একটু ভিড় কমই মনে হচ্ছে। আমরা ভাবছিলাম যে অনেক ভিড় হবে, কিন্তু আশানুরূপভাবে একটু ভিড় কম আছে। এই চিড়িয়াখানাটা প্রথম দেখলাম আমরা, বাচ্চারা অনেক খুশি হয়েছে এখানে জীবজন্তু এগুলা দেখে, খুব ভালো লাগছে আর কি। বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বেশ ভালোই আনন্দ লাগছে। ঈদের ছুটিতে নওগাঁ সহ আশপাশের ভ্রমণ পিপাসুদের পছন্দের গন্তব্য কুসুম্বা মসজিদ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, পর্যটকদের ভিড় কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজ ঈদের পঞ্চম দিন চলছে। আজ পঞ্চম দিনেও নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক শাহী কুসুম্বা ঈদগাহ মসজিদে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বলতে গেলে একেবারে লোকারণ্য অবস্থা। বিশেষ করে নওগাঁ সহ নওগাঁর আশপাশের বিভিন্ন জেলা থেকে, এমনকি দেশের বাইরে থেকে যারা ছুটিতে এসেছেন তারা এখানে ঘুরতে এসেছেন। আপনাকে আমি দেখাতে বলি, মোটামুটি সমগ্র মসজিদের আশপাশ থেকে শুরু করে মসজিদ চত্বরের সব দিকে, বিশেষ করে উত্তর দিকে রান্না ঘর সহ শতাধিক রান্নার জায়গা আছে। দক্ষিণ থেকে বাসের কাউন্টার রাখা হয়েছে, গ্যারেজ রাখা আছে এবং সবকিছু মিলে মসজিদ। আমি যদি আপনাকে আমার পেছনে দেখানোর চেষ্টা করছি, মসজিদের আমরা একেবারে পিছন দিকে আছি। মসজিদের পিছন দিকটাতে খুব পুরোটা দেখানো যাবে না, অনেক বড় মসজিদ। আমি একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, যিনি নওগাঁ থেকে দেখার জন্য এসেছেন। আসলে আপনার অনুভূতিটা জানার চেষ্টা করব যে কেন এসেছেন, কখন এসেছেন? আসলে আমি নওগাঁ শহর থেকে এসেছি। আমরা তো সবসময় ঘুরতে পারি না, এই ঈদের ছুটি থাকে। এই ছুটিতে বাচ্চাদের বিনোদনের জন্য আমরা এখানে ঘুরতে এসেছি। এসে খুব ভিড় দেখে খুব ভালো লাগছে, অনেক দর্শক আসছে, আমরাও আসছি। এখানে শুক্রবার জুম্মার নামাজ পড়বো, পরে বাচ্চার বিনোদনের জন্য নিয়ে আসছি। একটু বিনোদন শেষ করে তারপরে আমরা যাব। খুব ভালো শুনছিলেন একজন দর্শকের অভিব্যক্তি। তোয়া সুলতানি আমলের অমর সৃষ্টি এই কুসুম্বা মসজিদ। এই মসজিদের ইমামের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করবো যে এই চরম ভিড়ের মধ্যে তারা আসলে মসজিদে ইমাম, আপনি যদি বলতেন যে আসলে দর্শনার্থী কেমন আসছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ওবায়দুল হক, ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের পেশ ইমামের দায়িত্ব পালন করে আসছি। দেশ ও দেশের বাইরে এবং দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ। বিশেষ করে ঈদের দিন থেকে আজ ঈদের পঞ্চম দিন পর্যন্ত। আপনাকে ধন্যবাদ। নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী কাজী কামাল হোসেন। ঈদের পঞ্চম দিনে হাজার হাজার পর্যটকে মুখর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, পর্যটকদের নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ টোয়া। যেমনটা বলেছিলেন, আসলে আজ যেহেতু শুক্রবার দিন এবং এই শুক্রবার থাকায় পটুয়াখালীর কুয়াকাটা কিন্তু হাজারো পর্যটকের মিলন মেলা দেখতে পাচ্ছেন। একদিকে যেমন শুক্রবার, অন্যদিকে গরম পড়তেছে এবং দুপুরবেলা, এই দুপুরে কিন্তু হাজার হাজার পর্যটক এই গরমে তারা সমুদ্রে নামতেছেন, সাঁতার কাটতেছেন এবং এবং আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে শুধু চিনাচ্ছে দূর থেকে শুধু মাথা আর মাথা। এবং এই দীর্ঘ 18 কিলোমিটার সমুদ্র সৈকতে কিন্তু আপনার একমাত্র এই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। তাই এই বন্ধে কিন্তু তারা এই সমুদ্র সৈকতটাকে বেছে নিয়েছেন যে এখানে তারা আসবেন, সমুদ্রে সাঁতার কাটবেন এবং যে জায়গায় পর্যটন যে স্পটগুলো আছে যেমন লাল কাঁকড়ার বীজ, আপনার সমুদ্র, তারপর হলো ঝাউবাগান, সুটকিপল্লী, এই সবগুলোই কিন্তু তারা দেখতেছেন। আমি একজন পর্যটকের কথা বলবো যে তার আসে কেমন লাগতেছে আপনার এখানে?
আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। নতুন বাংলাদেশে নতুনভাবে সবাই উচ্ছ্বাস করছে, আনন্দ উদযাপন করছে। এবারের মনে হয় যে নতুনভাবে এরা সবাই ঈদ আনন্দ উদযাপন করতে কুয়াকাটা আসছে। কুয়াকাটায় পর্যাপ্ত পরিমাণ পর্যটক এবং আমরা যারা আসছি আমাদের জন্য একটু সমস্যা হলো যে পৃথক কোনো ওয়াশরুম এবং ড্রেস চেঞ্জের কোনো ব্যবস্থা পর্যাপ্ত নেই। আমি আশা করি কুয়াকাটার পর্যটকদের জন্য আলাদাভাবে ওয়াশরুম এবং ড্রেস চেঞ্জের করা দরকার এবং এর পাশাপাশি কুয়াকাটা কেন্দ্রিক পর্যটকদের আনন্দ আরো বাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের। ধন্যবাদ আপনাকে। আসলে শুনলেন যে কুয়াকাটাতে আসলে সব ধরনের ভালো লাগতেছে, কিন্তু আসলে অনেক সমস্যার কথা তারা তুলে ধরেছেন। এই সমস্যাগুলো যেন অতি দ্রুতই সমস্যার সমাধান করায় এমনটা প্রত্যাশাই কুয়াকাটাবাসীর। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। দেখছেন সংবাদ দুপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা জুড়ে ইসরায়েলের নৃশংসতায় বলি আরো শতাধিক ফিলিস্তিনি, যার বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের হিসাব অনুযায়ী নতুন করে যুদ্ধবিরতি ভঙ্গের পর এখন পর্যন্ত জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় 3 লাখ ফিলিস্তিনি। এদিকে গাজার সংকট থেকে উত্তরণের সামরিক কোনো উপায় নেই বলে জানিয়েছে জাতিসংঘ হাই কমিশনার ভলকার তুর্ক। অন্যদিকে আইসিসি থেকে হাঙ্গেরি বেরিয়ে যাওয়ার ঘোষণার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নাসরিন আক্তারের রিপোর্ট। একদিকে হামলা আতঙ্ক, অন্যদিকে ঘরবাড়ি ছাড়ার তৎপরতা, এই দুই মিলিয়ে চলছে গাজাবাসীদের দুর্বিষহ দিনযাপন। বৃহস্পতিবারও আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে 4টি মিসাইল ছুড়ে দখলদার ইসরায়েল। এতে হতাহত হন বেশ কয়েকজন বাসিন্দা। সব মিলিয়ে একদিনে গাজা জুড়ে প্রাণহানি ছাড়িয়েছে শতাধিকে, বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, যুদ্ধবিরতি ভেঙে আবার বোমা হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত উপত্যকার 600 লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে আইডিএফ। দক্ষিণ গাজা থেকে জোরপূর্বক উচ্ছেদের নতুন আদেশ জারি করেছে ইসরায়েল। এতে জেইতুন, তাল আল হাওয়া ও সাবরা অঞ্চলের কথা উল্লেখ করে দখলদাররা। এদিকে গাজা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর জোরপূর্বক উচ্ছেদের একের পর এক আদেশের মুখে ক্লান্ত বাসিন্দারা। খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ থাকায় তীব্র ক্ষুধা ও অপুষ্টির শিকার লাখ লাখ ফিলিস্তিনি। যুদ্ধ শুরুর পর হাজার হাজার ফিলিস্তিনি শিশু হারিয়েছে বাবা মাকে। এতে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিম সংকট তৈরি হয়েছে উপত্যকাটিতে, এমন তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো। এদিকে গাজা সংকট থেকে উত্তরণের কোনো সামরিক উপায় নেই বলে জানিয়েছে জাতিসংঘ হাই কমিশনার ভলকার তুর্ক। গেল 18 মাসের সহিংসতা স্পষ্ট করে দিয়েছে যে এই সংকট থেকে বেরিয়ে আসার কোনো সামরিক পথ নেই। এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন অনুসারে দ্বিরাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমঝোতা। এদিকে আইসিসি ক্রমশ রাজনৈতিক হয়ে উঠেছে এমন অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে হাঙ্গেরির বেরিয়ে যাওয়ার ঘোষণায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটিকে গাজায় যুদ্ধাপরাধের শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মনে করছে সংস্থাটি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।